নমস্কার বন্ধুরা, সরকারি প্রতিষ্ঠানে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া দিয়ে প্রদান ও স্থায়ী আদেশনামা ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আগামী 3 মার্চ মহামিছিল, সময় বেলা 12টা, রানী রাসমণি রোডে মহাসমাবেশ করতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। এবং সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেন অবশ্য কিন্তু শুনবো আজকের এই ভিডিওতে। বিভাসদার যে অসামান্য সঞ্চালনা, তারপরে হয়তো কথাগুলো এমনিতেই স্বাভাবিকভাবেই ভিতর থেকে বেরিয়ে আসে। আসলে ভাবনা চিন্তা করে কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে বলাটা ঠিক অভ্যাসের মধ্যে আসে না কোনো কালেই। এখানেও সেরকম পূর্ব প্রস্তুতি কিছু নেই। আমি বক্তব্য রাখতে সেভাবে পারি না। যেটা পারি সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা যাটা, সেই অভিজ্ঞতার কথাগুলোকেই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার মতো করে বলতে পারি। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছে, সংগ্রামী মানুষজন, জাগ্রত চেতনার মানুষজন, তাদের সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমি ছোট বড় বলছি না, প্রণামের ছোট বড় হয় না। যারা শত প্রতিকূলতাকে অতিক্রম করে এই জায়গাতে আসতে পেরেছেন, তারা তো অবশ্যই প্রণামের যোগ্য। একটা লড়াই, একটা আন্দোলন, একটা স্পর্ধা, মাথা উঁচু করে বাঁচবার, হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে অন্যায়ের বালিয়ারির ভিতরে যেগুলো চাপা পড়েছিল সেগুলোকে একটু হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে বের করে এক জায়গায় সংগ্রহ করবার লড়াইটা চলছে। একটানা 1 বছর 1 মাস 1 দিন। হ্যাঁ, যদি ভাবেন যে একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল, আমাদের যে সুখের গৃহকোণ সেখান থেকে বিযুক্ত হলো, তাহলে সেটা একরকম ভাবনা। আবার যদি অন্য কূলে ভাবেন যে একটা বছর সময় আপনাকে ওই মাঠে ময়দানে নামিয়ে জীবনটাকে দর্শন করালো, তাহলে সেটা আরেক রকমের ভাবনা। আমরা দ্বিতীয় ভাবনাটাকেই বরং দেখব। আমরা দেখব স্বামী বিবেকানন্দ একটা চেতনা, সেই চেতনাকে আরো পরিপূর্ণ করার জন্য তার গুরু তাকে পাঠালেন ভারত ভ্রমণে, পদব্রজে। সময় হয়তো এই সাধারণ মানুষের প্রতিনিধি রূপে সংগ্রামী সাথীদের একটা বছর ধরে সেই পথে প্রান্তরে জীবনকে দর্শন করানোর জন্যই ওই একটা বছর ওখানে বসিয়ে রেখেছেন। বিশ্বাস করুন, বিভিন্ন ভাবে, বিভিন্ন তল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা একটা বছর ধরে জীবনকে দেখছি এবং ভাবছি যে কতটা ঘৃণা, কতটা অশ্রদ্ধা, কতটা স্বার্থপরতা লুকিয়ে আছে এই সিস্টেমের মধ্যে, যার ফল আমাদের প্রিয় এই জাতিটাকে ভোগ করতে হচ্ছে। আপনারা যারা ভাবেন বা আমরা যারা ভাবি এই লড়াইটা শুধুমাত্র সরকারি চাকরিজীবী মানুষের, আমি একদমই সেভাবে ভাবি না। আমার ভাবনাটা একটু অন্যরকমের। আমি বরং ভাবি যে এই লড়াইটা সমগ্র বাঙালি জাতির লড়াই। কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে? একটা মানুষ, সে তার শ্রম দেয়, কিন্তু সেই শ্রমের পরিবর্তে উপযুক্ত পারিশ্রমিক পায় না। এরকম কোন মানুষ যদি থাকেন, আগেকার দিনে বহু দেখতে পেতেন, কিন্তু আমরা তলিয়ে দেখতাম না। আর এখনকার দিনে গোটা বাঙালি জাতিটাকে দেখছেন, কিন্তু অনুভব করতে পারছেন না। বাঙালি জাতিটার যে শ্রম, সেই শ্রম এখন সস্তার শ্রমে পরিণত হয়েছে। তার উপযুক্ত পারিশ্রমিক সে পায় না।
আর সেই কারণেই তার আত্মপরিচয়ও এখন নেই, তার আত্মগৌরবও নেই। একটা জাতি তার আত্মগৌরব তখনই প্রতিষ্ঠা করতে পারে যখন সে তার শ্রমের উপযুক্ত পারিশ্রমিক পায়। আমরা পাই না, তাই আমাদের আত্মগৌরব নেই। এই জায়গাটাতেই দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে একদল মানুষ লড়াইটা শুরু করলেন। শুরুটা করতে গিয়ে বুঝলেন যে দলীয় রাজনীতির আবর্ত যেভাবে আমাদেরকে খণ্ডিত বিখণ্ডিত করেছে, সেখান থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে সমস্ত ছাতাগুলোকে ছিন্ন ভিন্ন করে একটা ফাঁকা রোদ্দুরপূর্ণ আকাশের নিচেই এসে দাঁড়ানো যাক। মাথায় রোদ লাগুক, শীতের শিশিরে সিক্ত হোক, আলো ভালো চুল বৃষ্টির জলে ভিজে যাক সমস্ত নোংরা। দিনের শেষে সমস্ত কিছু পরিশ্রুত হয়ে আমরা আবার হৃতগৌরব পুনরুদ্ধারে প্রতি বাঙালি হিসেবেই আবার আত্মপরিচয় লাভ করতে পারব। লড়াইটা সেই কারণে চলছে। অনেকে বলেন যে লড়াইটা তো ডিএর জন্য। আমরা বলি যে না, কেবলমাত্র ডিএর জন্য নয়, তার থেকে অনেক বেশি করে লড়াইটা এই রাজ্যের মেধার, এই রাজ্য থেকে বনবাসে যাওয়া আটকানো। পাশের রাজ্য বিহার, পাশের রাজ্য ঝাড়খণ্ড, পাশের রাজ্য উড়িষ্যা, পাশের রাজ্য আসাম, আমি যে চারটে রাজ্যের নাম করলাম, তার অর্থনৈতিক শক্তিতে কেউ আমাদের থেকে এগিয়ে নেই। এগিয়ে নেই শিক্ষা দীক্ষারই, এগিয়ে নেই সামাজিক উন্নয়নের কোন রকম কোন পরিকাঠামো। তারপরেও আপনি এইসব রাজ্যগুলোতে দেখতে পাবেন আমাদের রাজ্যের মেধা তার মেধার পরিচয় হারিয়ে সেখানে কায়িক শ্রমিকে পরিণত হয়েছে। গোটা রাজ্য জুড়ে তার উদাহরণ ছড়িয়ে আছে। ওই সেসব রাজ্য থেকে তো কলকাতায় আসছে না। এই যে একটা জাতির অবনমন হলো, সেখান থেকে যদি জাতিটাকে আমরা বাঁচাতে না পারি তাহলে বাঁচবো কাকে নিয়ে? যে জাতি তার আত্মপরিচয় হারিয়ে ফেলে, যে জাতি তার অর্থনৈতিক স্পর্ধা হারিয়ে ফেলে, যে জাতিকে গ্রাস করে থাকে একটা সামগ্রিক দুর্নীতি এবং নীতিহীনতা, সেই জাতি তো মৃত্যুর দিকেই আস্তে আস্তে ঢলে পড়বে। সেখানে দাঁড়িয়েই আমরা প্রথম প্রতিবাদটা শুরু করলাম। 1 বছরে কি পেয়েছি? পেয়েছি অনেক কিছু। এই রাজ্যের শিক্ষিত মানুষের একটা নিরবিচ্ছিন্ন ঐক্য, যে ঐক্য সাগর থেকে পাহাড় পর্যন্ত সুবিস্তৃত। আপনি যে কোনো জায়গায় চলে যান, সংগ্রামী যৌথ মঞ্চ এই পরিচয়টুকু দেবেন, আপনার পাশে বাড়িয়ে দেওয়া হাতের সংখ্যার এখন অভাব নেই। এটা 1 বছর আগে ছিল না। কি পেয়েছি? পেয়েছি সাধারণ মানুষের সাথে বিগত 5টা দশক ধরে সরকারি চাকরিজীবীদেরকে লড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সাধারণ মানুষকে শেখানো হয়েছে যে ওরা কাজ করে না, ওরা কাজ না করে বেশি বেতনটুকু নেয়, আর বেশি বেতনটুকু নেয় বলেই আপনাদের উন্নয়নের জন্য আমাদের কাছে পয়সা থাকে না। সেই যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে 1টা বছরের মধ্যে ওই সাধারণ মানুষকে আমাদের কাছে এনে ফেলতে পেরেছি। কিছুটা হলো, আর ফেলতে পেরেছি বলেই হাটে ঘাটে মাঠে যে মানুষটা নিজের মাথার ঘাম পায়ে ফেলে তার পরিবার প্রতিপালনের চেষ্টা করেন, তারা বলেন যে আপনাদের আন্দোলনটার দিকে তাকিয়ে বসে আছি। কেন? এই আন্দোলনের সাথে তো তার প্রত্যক্ষ যোগাযোগ নেই, কিন্তু যোগাযোগটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে বোঝাতে পেরেছি যে আমার যদি 4% ডিএ বাড়ে তাহলে সাধারণ মানুষের মজুরিটাও 22 টাকা প্রতিদিন এবং মাসিক 666 টাকা বাড়ে। অর্থাৎ 36% মহার্ঘ ভাতা বাড়লে একটা মানুষের দৈনিক মজুরি 198 টাকা বৃদ্ধি হয় এবং তার মাসিক যে মজুরি সেটা 5940 টাকা বাড়ে। এখন প্রশ্ন হতে পারে
দেখুন, সাধারণ মানুষ তো সেই সুবিধাটুকু পায় না, না পাই না। এই পাওয়ার ব্যবস্থাটার কাজটা করার মানে প্রয়োজনও কিন্তু এই সাধারণ আপনাদের মধ্যে বসে থাকা শিক্ষিত মানুষগুলোকেই নিতে হবে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সেই দায়িত্ব নিচ্ছি। সেটাকে বৃহৎ সামাজিক পরিসর আমরা সংগ্রামী